নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। 7 দফা দাবিতে এসএফআই এর মিছিল ও জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান। ছাত্র সমাজের শিক্ষার সঙ্গে সম্পর্কিত 7 দফা দাবির ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে আজ শ্রীভূমি শহরে জেলা আয়ুক্তের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই সদস্যরা। 7 দফা দাবিতে এসএফআই এর মিছিল ও জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান। ছাত্র সমাজের শিক্ষার সঙ্গে সম্পর্কিত 7 দফা দাবির ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর ডাকে 1 নভেম্বর শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই সদস্যরা। প্রতিনিধিত্বমূলক বিক্ষোভে শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা এসএফআই এর সাদা পতাকা ও 7 দফা দাবি সম্বলিত প্লেকার্ড হাতে কালীবাড়ি রোড থেকে মিছিল করে বিক্ষোভস্থলে পৌঁছান। তাদের দাবিগুলির মধ্যে ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে পঠিত বিষয়গুলির বিষয়ে শিক্ষক নিয়োগ করা, বিশাল অঙ্কের ভর্তি ফিস, পরীক্ষা ফিস কমিয়ে গরিব ছাত্রছাত্রীদের নাগালের মধ্যে আনা। জেলা কমিটি থেকে আমরা ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিতে আইছি। আমরা 7 দফা দাবিতে দাবির ভিত্তিতে দিতে আইছি। আর এখানে ওই লোকে যে আমরা দাবির মধ্যে প্রথম দাবি করে আমরা সব স্কুল কলেজের মধ্যে টিচার্স অ্যাপয়েন্ট করতে লাগবো, যতটা ভ্যাকেন্সি আছে সব কিছুতে। তারপরে হইলো গিয়ে যে আমাদের ফিসগুলো যত ফিসগুলো আছে সবগুলো একটু কম নিয়মিত করতে হইব। আর আমরা 3 নম্বর দাবি হইলো গিয়ে যে রিভ্যালুয়েশনের যেটা আমরা রিভ্যালুয়েশনে পাঠানোর পরে আমাদের যেটা ব্যাগটা যেটা ছুটিয়ে আয়, এটা তো আগেই আমরা ছুটার কথা ছিল। যেটা কিছু স্টুডেন্টসের আমরা দেখি যারা ব্যাগ লাগছে, তারপরে তারা রিভ্যালুয়েশনে পাঠানোর পরে তারা ব্যাগটা ছুটিয়ে আইছে, বাট এটা আগে তারা ফেল আসছিল। তো এটা আর কি, এটার উপরে একটা তদন্ত করা দরকার যে এটা পরে তারা ব্যাগটা ছুটি যায়, এরপর আগে তারা ব্যাগ লাগানো থাকে, এরপরে ভাস্ট অ্যামাউন্টে ব্যাগ লাগানো থাকে। এটা কেন অতটা স্টুডেন্টের অত ভাস্ট অ্যামাউন্টে ব্যাগ কেন। তারপরে হইল যে আমরা শ্রীভূমি শহরের 13 দফা দাবিতে চুতিয়া সম্প্রদায়ে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিক্ষোভকারীরা শ্রীভূমি শহরের শম্ভুসাগর পার্ক থেকে মিছিল করে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শ্রীভূমি শহরের 13 দফা দাবিতে চুতিয়া সম্প্রদায়ের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিক্ষোভকারীরা শ্রীভূমি শহরের শম্ভুসাগর পার্ক থেকে মিছিল করে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। চুতিয়াদের জাতীয়করণের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি ছিল জনজাতিকরণ প্রদান করা। শ্রীভূমি জেলার চুতিয়া সম্প্রদায় বর্তমান সরকারের উপজাতিকরণের দাবিতে মনোযোগ না দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে তারা। তাদের ন্যায্য দাবি পূরণের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি স্মারকলিপি প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমি আজি গোটেই অসমতে চুতীয়া জনগোষ্ঠীৰ কাৰণে আমাৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী আৰম্ভ কৰা হৈছে। গোটেই অসমৰ বিভিন্ন জিলাত আজি এই একেধৰণে পালন কৰা হৈছে। আমাৰ চুতীয়াসকলক জনজাতিকৰণ দিম বুলি চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দিও আজিলৈকে আমাক চৰকাৰে প্ৰতাৰণা কৰি আছে।
বিগত কংগ্রেছে 15 বছৰ নেতৃত্ব চৰকাৰ চলাই যোৱাৰ পিছতো বৰ্তমান বিজেপি চৰকাৰ ক্ষমতালৈ অহাৰ আগতে 6 মাহৰ ভিতৰত আমাৰ জনজাতিকৰণ দিম বুলি কৈছিলে, তথাপি আজিলৈকে জনজাতিকৰণ নিদিলে, দিয়া নাই এতিয়ালৈকে। আমি দাবী জনাইছোঁ আজি এই আৰু 3-4 মাহ আছে, 3-4 মাহৰ ভিতৰত যদি আমাৰ জনজাতিকৰণ নিদিয়ে তেতিয়াহ'লে আমি বৃহত্তৰ আন্দোলন কাৰ্যসূচী হাতত লৈছোঁ। এতিয়া আমাৰ বিভিন্ন চুতীয়া জাতি সন্মিলন তথা জিলা সন্মিলন, যুৱক ছাত্ৰ সকলোৱে আমি একত্ৰিত হৈ মহিলা সন্মিলন একত্ৰিত হৈ আমি আজি এই কাৰ্যসূচী পালন কৰিবলৈ আহিছোঁ। যিহেতু আমাৰ প্ৰাপ্য দাবী, যিহেতু আমাৰ আজি জন্মলগ্নৰ পৰা আমি ভূমিপুত্ৰ চুতীয়া আৰু আমাৰ জনজাতিকৰণ লাগিবই। যিকোনো প্ৰকাৰে আমি চৰকাৰক বাধ্য কৰাব লাগিব যেন আমাক জনজাতিকৰণ দিবলৈ বুলি। ইয়াৰ উপৰিও আমি বিভিন্ন সময়ত আমি প্ৰতিবাদ জনাই আহিছোঁ, তথাপি চৰকাৰে আমাক আওকাণ কৰি আছে, আমাক কোনো গুৰুত্ব দিয়া নাই। আমি চৰকাৰক আকৌ এবাৰ জনাইছোঁ, এতিয়াও সময় আছে, দি দিয়ক, নহ'লে অহা ইলেকশ্যনত, যিহেতু 2026 বিধানসভা ইলেকশ্যন হ'ব, তেতিয়াহ'লে আমাৰ সদৌ চুতীয়া জাতি সন্মিলন বা সদৌ চুতীয়া যি আমাৰ জনসংখ্যা আছে বিভিন্ন জিলাত, সকলোৱে আমি চৰকাৰ বিৰুদ্ধে যাবলৈ বাধ্য হ'ম। আজি আপোনাৰ কাৰ্যসূচী কি? আজি কাৰ্যসূচী বিশাল গণসমাৱেশ আমাৰ বিভিন্ন জিলাত হৈছে। আমি কৰিমগঞ্জ জিলা শ্ৰীভূমি জিলাতো আজিতো আমি বৰাক উপত্যকা চুতীয়া জাতি সন্মিলনৰ উদ্যোগত আমি পালন কৰিবলৈ আহিছোঁ। এখন স্মাৰকপত্ৰ আমি DC মহোদয়লৈ পঠাম, লৈ যাম আমি ইয়াৰ পৰা ৰোড শ্ব' কৰি। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে শনিবার জেলা আয়ুক্তের নিকটে স্মারকপত্র প্রদান করে বিধায়ক কমলাক্ষের সমর্থনকারীরা। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে শনিবার জেলা আয়ুক্তের নিকট এক স্মারকপত্র প্রদান করেন বিধায়ক কমলাক্ষের সমর্থনকারীরা। তাদের দাবি করিমগঞ্জ মুছে সেখানে শ্রীভূমি লিখতে হবে। যেহেতু সরকারিভাবে জেলা ও শহরের নাম বদলানো হয়েছে, তাই শ্রীভূমি জেলা কংগ্রেস করতে হবে। এই দলটো হতা পাকিস্তান প্রেমী, বাংলাদেশ প্রেমী। সিহঁতে এটা নির্দিষ্ট জনগোষ্ঠীক পোষণ করে রাখি সিহঁতৰ ৰাজনীতিটো সিহঁতে কৰিব বিচাৰে। আজিৰ দিনত আমি যিটো মেমৰেণ্ডাম DC সাহেবক দিছোঁ যে আমাৰ কৰিমগঞ্জৰ নাম সলনি হৈ এতিয়া শ্ৰীভূমি হৈছে। এই শ্ৰীভূমি নাম চবতে ব্যৱহাৰ কৰা হৈছে অকল ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ অফিচৰ বাহিৰে। সিহঁতে কেতিয়াও আমাৰ যেটো আমাৰ দেশপ্ৰেমৰ ভাষা বুজি নাপায়। সিহঁতে দেশদ্ৰোহিতা কৰি এটা নিৰ্দিষ্ট জনগোষ্ঠীক লগত লৈ ৰাজনৈতিক ফায়দা ল'ব বিচাৰে। তাৰে প্ৰতিবাদত আজি আমি DC সাহেবক জনাইছোঁ যে এই নামটো সলনি হ'ব লাগে। এই নামটো সলনি হৈ শ্ৰীভূমি যিটো আছে ৰবীন্দ্ৰনাথৰ দিয়া নাম তাকে ব্যৱহাৰ কৰিব লাগে। চৰকাৰে যিটো ন্যস্ত কৰিছে সেইটো কৰিব লাগে। আজি সব সিহঁতৰ অফিচত সিহঁতে বাংলাদেশৰ জাতীয় সংগীত গায়, কংগ্ৰেছ বাংলাদেশৰ জাতীয় সংগীত গায় বুলি কয় যে আমি হেৰিয়া ৰবীন্দ্ৰনাথৰ গান গাইছোঁ, কি দুখ আছে? কিন্তু ৰবীন্দ্ৰনাথৰ দিয়া নাম শ্ৰীভূমি সেইটো ব্যৱহাৰ নকৰিব, যিহেতু কৰিম নাম তাত লগোৱা আছে। কৰিম নামটোক লৈ সিহঁতে এটা ৰাজনীতি কৰিব পাৰিব, সেইকাৰণে কৰিমগঞ্জৰ নাম লিখি থৈছে, শ্ৰীভূমি নাম লেখা নাই। সরকারের ব্যর্থতা ডাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অযৌক্তিক বিষয়কে ইস্যু বানিয়ে সাধারণ জনগণের মন ঘুরাতে চাইছে। সরকারের ব্যর্থতা ডাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অযৌক্তিক বিষয়কে ইস্যু বানিয়ে সাধারণ জনগণের মন ঘুরাতে চাইছেন। করিমগঞ্জ কংগ্রেস কার্যালয় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতাদের বিরুদ্ধে এরকম আক্রমণাত্মক মন্তব্য রাখলেন কংগ্রেস নেতা তথা বলিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিকে জাতীয় সঙ্গীত বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্রীভূমি জেলাকে। কংগ্রেসের বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইস্যুর পর এবার দেশের জাতীয় সঙ্গীত ইস্যুতে কাঠগড়া শাসক দল বিজেপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতাবাড়ি এইচএস স্কুলে এক সরকারি অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে ভুলভাল জাতীয় সঙ্গীত গেয়ে চরম অপমানের অভিযোগ উঠল বিজেপি নেতা দলের বিরুদ্ধে। এবার কংগ্রেস পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলল। শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বক্তব্য তুলে ধরলেন প্রদেশ কংগ্রেসের উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। এটা এমন একটা সময়ে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি এই আসাম রাজ্যে।
কংগ্রেসের শাসনে, বিজেপির শাসনে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রিত্বের সময়ে এমন একটা সময়, যে সময়ে যারা দেশপ্রেমিক তারা দেশদ্রোহী হিসাবে পরিগণিত হবেন, আর যারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিকের কুর্তা পরে মঞ্চ আলোকিত করবেন। এই পরিস্থিতি আজকে আমাদের আসামে। করিমগঞ্জ কংগ্রেস ভবনে 27 তারিখ, বিগত 27 তারিখ সেবাদলের সভায় ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাওয়া হয়েছিল। এটা নিতান্তই একটা নন ইস্যু। এই নন ইস্যুটাকে ইস্যু করে তোলার যে প্রচেষ্টা আসামের বিজেপি নেতা কর্মী এবং মাননীয় মুখ্যমন্ত্রীও করছেন, এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা হলো আসামে বর্তমান সময়ে নির্বাচনের আগে সমাজে একটা পুরোপুরি বিভাজন সৃষ্টি করা। আপনারা সবাই জানেন, জুবিন গর্গ ইস্যুতে যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনতা উত্তাল হয়ে উঠেছেন ন্যায় বিচারের দাবিতে, সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকায় আজ উত্তাল। জুবিনের ন্যায় বিচার চাই। স্বভাবতই এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে খুবই বিব্রত বোধ করছেন এবং আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবৎ বলেন যেটা অবস্থা, মোটামুটি শাসক দল বুঝে নিয়েছে যে আগামীতে এই যে ইলেকশন হবে, 26-এ কয়েকটা স্টেটে ইলেকশন হবে, ওগুলো আসতে পারতেছে না। অবস্থা খুবই খারাপ। এখন তারা ডিফেন্সিভ হয়ে গিয়েছে। আগে ছিল অফেন্সিভ, এখন ডিফেন্সিভ হয়ে গিয়েছে। এখন তারা ব্যাকফুটে পড়ে গিয়েছে। এই ব্যাকফুটটা কি ফ্রন্টিয়াতে আসার জন্য তারা আজকে দেখা যাইতেছে নানান ধরনের কথা যেটা উনি বলেছেন। আজকে যদি আসামের পরিপ্রেক্ষিতে আমরা বলি, জুবিন গার্গের পরে যে অবস্থা হয়েছে, যে ভারতের মূল মন্ত্র যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি, মূল মন্ত্র যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য এবং সংবিধানের যেটা ইয়ে ছিল, ওইটাই অ্যাকচুয়াল যেটা স্পিরিটটা কিন্তু বর্তমানে এসে গেছে। আগেও ছিল আমাদের, কিন্তু স্পিরিটটা কিন্তু পাবলিকে ছিল না, এক্সপোজারে ছিল না। মুখ্যমন্ত্রী দেখেছেন যে মানুষ ওনার যেটা এজেন্ডা ছিল ডিভাইড অ্যান্ড রুল, ওনার এজেন্ডা থেকে মানুষ এখন ওনার কথা না শুনে জুবিন গার্গের যেটা প্রিন্সিপাল ছিল যে মানুষকে ইউনিটি করা, মানুষের মধ্যে করা, সব জিনিসে রাজনীতি নকরে বা বন্ধুরা, এই যে কথাগুলো উনি বলেছিল, দেখা গেছে এই এজেন্ডাটা সামনে চলে উঠেছে। আর জুবিন গার্গের এই প্রিন্সিপালটা এক্সপোজার হওয়ার জন্য উনি ব্যাকফুটে চলে গিয়েছে, যার জন্য আজকে যে কথাটা উনি বলতেছে সেই কথার মধ্যেই কিন্তু ওনার কাটা লেগে যায়। মানুষ কখন অফেন্সিভ হয় যখন তার নিজের ঠিকিয়ে থাকে, আর ডিফেন্সে কখনো যখন দুর্বল হয়ে যায়, সেই ডিফেন্সে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं, मैं यूज करती हूँ मास्कीटा।
डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंक्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ, मास्कीटा, হার্বাল भी পাওয়ারফুল भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালঙ্কার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। সুধাকণ্ঠ তথা ভারতরত্নে ভূষিত ভূপেন হাজারিকার 14তম মৃত্যুকে বার্ষিকী নানা কার্যক্রমের মাধ্যমে পালন করা হচ্ছে শ্রীভূমিতে। এই পরিপ্রেক্ষিতে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই রূপরেখা তুলে ধরতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষে শনিবার অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সুধাকণ্ঠ তথা ভারতরত্নে ভূষিত ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী নানা কার্যক্রমের মাধ্যমে পালন করা হচ্ছে শ্রীভূমিতে। এর প্রেক্ষিতে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই রূপরেখা তুলে ধরতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষে শনিবার অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উল্লেখ করেন, সঙ্গীত জগৎ, সাহিত্য, চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর ভূপেন হাজারিকার কর্মকাণ্ড চিরস্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 5 নভেম্বর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মানুষ মানুষের জন্য গানটি উপস্থাপন করা হবে এক যুগে। কার্যক্রমে 5000-এর মতো অধিক ব্যক্তি বিশেষরা সামিল হবেন বলে আশা প্রকাশ। অনুষ্ঠান সার্থক করে তুলতে সাংস্কৃতিক সংগঠন সহ অন্যান্যদের উপস্থিতি কামনা করা হয়েছে। और करीमगंज कॉलेज पे उसको खत्म करेंगे। तो सभी से निवेदन है कि बड़ी से बड़ी संख्या में आकर सब लोग पार्टिसिपेट करें। आप लोगों से निवेदन है कि आप लोग जन जन तक इस बात को पहुंचाएं कि सरदार पटेल का क्या कंट्रीब्यूशन था देश के लिए, जो आज भारत देश जिसमें हम लोग रह रहे हैं उसके एकीकरण में। तो आप सब लोग से उम्मीद है कि आप सब लोग अपने सोशल मीडिया ताकि बेसिकली इस प्रोग्राम को सरकारी प्रोग्राम की तरह सरकार की तरफ। थैंक्स फ्रॉम द प्रेस। আমার গোটে মিডিয়া বন্ধু সকলক মই নমস্कार জনাইছো। आप सब जानते हैं कि असम सरकार
डॉक्टर भूपेन हजारिका, भारत रत्न डॉक्टर भूपेन हजारिका जी का सेंटिनरी सेलिब्रेशन कर रहा है अभी असम सरकार। उसमें उनके जन्मोत्सव के समय भी हमने बहुत सारे डिस्ट्रिक्ट लेवल पे प्रोग्राम किए थे, स्टेट लेवल पे प्रोग्राम हुआ था। तो उसी क्रम में ऑन द डेथ एनिवर्सरी ऑफ डॉक्टर भूपेन हजारिका पूरे स्टेट में 5 नवंबर को असम सरकार की तरफ से और बेसिकली लोगों की तरफ से सबका सेंटीमेंट जुड़ा है तो मनाया जाएगा। उसके तहत हमारा जो डीएसए ग्राउंड है, डिस्ट्रिक्ट स्पोर्ट्स एसोसिएशन ग्राउंड है, डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम वहाँ पे होगा और उसमें 5000 से अधिक लोग मिल करके मानू है मानू और बाबे जो उनका गाना है उसका जो बांग्ला वर्जन है, अपने यहाँ बांग्ला वर्जन मनुष्य मनुष्य जनियो जो हमारा बांग्ला गाना है उसका सिंगिंग होगा ह्यूमन चेन बनाने के साथ साथ। और एक जो मैसेज था डॉक्टर भूपेन हजारिका का कि इंसान इंसान के साथ रहे, सब लोग ह्यूमैनिटी के लिए काम करें, उसको स्प्रेड करने का जो काम है वो किया जाएगा। तो सबको जिला प्रशासन की तरफ से ओपन इनविटेशन है, कोई ऐसा क्राइटेरिया नहीं है कि 5000 ही होना है या 6000 होना है। जो पूरे जिले के सभी लोगों को गोटे राइजो आमी आह्वान जनाइछूं कि सब लोग डीएसए फील्ड में आए, डीएसए फील्ड में आकर के ह्यूमन चेन का पार्ट बने और जो एक ग्रांड जो सिंगिंग प्रोग्राम है मनुष्य मनुष्य जनियों का उसमें पार्टिसिपेट करें। जो लोग नहीं आ पाएंगे, जो लोग सक्षम किसी कारण से, तो मैं सबसे ये भी आह्वान करता हूं कि अपने अपने लेवल पे, लोकल लेवल पे भी अगर हम ह्यूमन चेन बना करके और इस गाने को अगर हम इस गाने के मैसेज को स्प्रेड करेंगे तो ये बहुत अच्छा होगा। हमारे ज़िले में 2 जगह प्रोग्राम होगा, एक आरके नगर में होगा और एक मेन प्रोग्राम श्री भूमि में डीएसए फील्ड में होगा। तो अपनी अपनी कन्वीनियंस के अनुसार जहाँ भी लोग पार्टिसिपेट करना चाहते हैं करें। ডিমাসা রাইটার্স ফোরাম সভাপতির মন্তব্যে ক্ষোভ, পুলিশের কাছে কংগ্রেস নেতার প্রশ্ন, 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি ও বহিরাগত। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের এমন বিতর্কিত ও অপমানজনক মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বরাক উপত্যকায়। ডিমাসা রাইটার্স ফোরাম সভাপতির মন্তব্যে ক্ষোভ, পুলিশের কাছে কংগ্রেস নেতার প্রশংসা, 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি ও বহিরাগত। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের এমন বিতর্কিত অপমানজনক মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বরাক উপত্যকায়। এই মন্তব্যের পরও কেন থাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না তার জবাব জানতে শুক্রবার কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। 19 মে যে 11 জন বাংলা ভাষা স্বীকৃতির জন্য শহীদ হয়েছিলেন সেই শহীদদেরকে বাংলাদেশি বলে যে অপমান করেছিলেন সেই অপমানের পরিপ্রেক্ষিতে আমরা সদর থানায় এফআইআর করেছিলাম এবং ঠিক তার পরের দিন শিলচর শহরে বিভিন্ন সংগঠন, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং শুধু শিলচর নয় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনও সেই মুক্তেশ্বর ক্যাম্পের এগেনস্টে কেস করেছিলেন যে এইভাবে আমাদের শহীদ যে 11 জন শহীদকে আমরা মানে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান বলি, আমরা সবসময় এই 11 জন শহীদকে আমরা আজকে শ্রদ্ধা সহিত স্মরণ করি এবং এই 11 জন শহীদকে নিয়ে এই অপমান করাটুকু গোটা বাঙালি সমাজকে অপমান করা হয়েছিল। তাই সেটার বিরুদ্ধে আমরা এফআইআর করেছিলাম এবং এফআইআর রেজিস্টার হয়েছে। ইতিমধ্যে আজকে আমরা এসেছিলাম, এসপির সাথে দেখা করেছি, এসএসপিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে প্রায় 4 দিন হওয়ার পরও সেই কেসের এখন পর্যন্ত উনি কি পদক্ষেপ নিয়েছেন। তো এসএসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি ইনকোয়ারি চালিয়ে যাচ্ছেন এবং মুক্তেশ্বর ক্যাম্পায় যেহেতু অন্য ডিস্ট্রিক্টে বসবাস করে সেই ব্যাপারে উনি সেই ডিস্ট্রিক্টের এসপির সাথে যোগাযোগে আছেন, অতি সত্বর সেটা উনি
আমাদের মানে বাংলা ভাষার যে অপমান করা হয়েছে, মাতৃভাষার যে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে যে অপমান করা হয়েছে, সেই শহীদদের অপমানের উনি ব্যবস্থা নেবেন। সেটা মানে বরাক উপত্যকার প্রত্যেক মানুষের সেটা আবেগ, সেই আবেগের প্রতি উনি সম্মান জানিয়ে বলেছেন যে আইন সেটা সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই সেটা পদক্ষেপ নেওয়া হবে। আজকে সকালবেলা দেখা গেছে যে মুক্তেশ্বর ক্যাম্পাই নাকি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটাও কোনো গঠনমূলক পোস্ট নয়। উনি লিখেছেন যে সরি, বরাক উপত্যকা সব বাঙালি, বিদেশি নয়। সেটা ও কে সার্টিফিকেট দেবে বরাক উপত্যকা বাঙালি কে বিদেশি কে স্বদেশী? সে 11 জন শহীদকে অপমান করেছে। এখানে যে বাঙালি স্বদেশী না বিদেশি সেটা মুক্তেশ্বর ক্যাম্পাইকে কে অধিকার দিল? সেটা আজকে প্রায় 6 দিন যাওয়ার পরও এখন পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীকে দেখি ছোট ছোট ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী নাক গলাতে, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা দেখি, কিন্তু এত বড় বৃহত্তর বাঙালি সমাজ, বিশ্বের প্রত্যেক জায়গাতে সেই বাঙালি সমাজের অস্তিত্ব আছে। সেই বৃহত্তর সমাজটাকে, যে সমাজের যে আজকে 11 জন শহীদ হয়েছেন, যারা আমরা মাতৃসম ভাবি, সেই শহীদদেরকে অপমান করার পরও আজকে 6 দিন ধরে মুখ্যমন্ত্রীর মুখে একটা টু শব্দ করেননি। তার থেকে প্রমাণ হয় যে বর্তমান সরকার কিভাবে বাঙালি কৃষ্টি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আঙ্গুলি হেলনে আজকে আমাদের শহীদদের প্রতি অপমান করা হচ্ছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বা সরকারের, বিশেষ করে আমরা দেখেছি এখানে একজন মন্ত্রী আছেন, যিনি মন্ত্রী সেটাকে উনি প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি সরকারকে অনুরোধ করেছেন ব্যবস্থা নেওয়ার জন্য। নিজেই উনি সরকার, তারপর সরকারকে অনুরোধ করেছেন, যাই হোক উনি তো প্রতিবাদ করেছেন। আরেকজন বাঙালি মন্ত্রী, আসাম সরকারের একমাত্র বাঙালি মন্ত্রী, যেটা নিয়ে একটু শব্দও করেননি। সেটাই লজ্জাজনক ব্যাপার। আমরা বাঙালিদেরকে, বিশেষ করে বর্তমান সরকার, আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু যে ভোট ব্যাংক হিসেবে সেটাকে ব্যবহার করা হয়, যে বরাক উপত্যকার মানুষকে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ওনারা শুধু ভোটটা আদায় করে নিয়ে যান। কিন্তু বরাক উপত্যকার মানুষ শিক্ষিত, বরাক উপত্যকার মানুষ ভদ্র, বরাক উপত্যকার মানুষ কিন্তু মানে জ্ঞানে গুণে সব দিকেই বরাক উপত্যকার মানুষের কৃষ্টি সংস্কৃতি, বিভিন্ন জাতি ধর্ম বা ভাষা নিয়ে বরাক উপত্যকার মানুষ। এখানে মানুষের জ্ঞান বুদ্ধি কৃষ্টি সংস্কৃতির দিকে বরাক উপত্যকা অনেক এগিয়ে। 10 দিবসীয় ব্যবহারিক কর্মশালা আয়োজনের পর শনিবার সমাপনীত বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজন করেন শ্রীভূমির অন্যতম সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরসূরি। 10 দিবসীয় ব্যবহারিক কর্মশালা আয়োজনের পর শনিবার সমাপনীতে বর্ণোজ্জ্বল কার্যক্রম আয়োজন করেন শ্রীভূমির অন্যতম সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরসূরি। করিমগঞ্জ কলেজের প্রমেশচন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ কার্যক্রমে সাহিত্যিক অর্পিতা রানী দাসের একসঙ্গে 5টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়। বসন্তের পর বৃষ্টি, মধ্যরাতের মনোলোগ, হিজল কন্যার ডায়েরি, ডায়েরি অফ হিজল, হঠার, নারীর পুনঃপাঠ, ব্যবহার ও আমি বিশেষ 5টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়ে অতিথিদের হাত দিয়ে। এছাড়া আরেক সাহিত্যিক জাসিম উদ্দিনের গল্পগ্রন্থ কাব্যখানি উন্মোচন করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য আসন অলঙ্কৃত করেন। ছিলেন অন্যান্য ব্যক্তিত্বরা। মিডিয়ার সামনে অর্পিতা কি ব্যক্ত করলেন তা শোনা যাক। কখনো মাইক্রোফোনের সামনে, কখনো রাস্তায় দাঁড়িয়ে, কখনো ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের বলতে হবে আমাদের ভাষা মানে। তো এই দিনে আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, যে আমাদের শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরুগণ এবং আরও অন্যান্য অতিথিবৃন্দগণ, সত্যি আজ আমার কাছে একটা বিরাট প্রাপ্তি যে আমি আজকের দিনে আমি ওনাদের হাত দিয়ে আমার বইগুলো উন্মোচন হয়েছে। এভাবে বিভিন্ন কাজকর্মে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ একটি সংগঠনকে চালিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো। সেজন্য বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। বিশ্বজিৎ নতুনদের পথ দেখাচ্ছে। যে নিজস্ব ভাষা আছে, আমাদের যে নিজস্ব কথা রয়েছে, আমাদের এই ভাষাগুলো, আমাদের বক্তব্যগুলো কিন্তু শুধু ডিজিটাল ওয়ার্ল্ডে টাইপ করার জন্য নয়। আজকের এই বর্তমান সময়ে এই যে চ্যালেঞ্জ
সায়েন্সের উপরে। এই 4টা যে আমরা ইন্টার্নশিপ ছাত্রদের শুরু করেছিলাম 5th সেমিস্টার স্টুডেন্টদের, এখানে 260 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং 10 দিন তারা বিভিন্ন জিনিস শিখেছে, মানে হাতে কলমে শিখেছে। এবং আপনারা দেখতে পাবেন যে এর সামনে অডিটোরিয়ামের সামনে সবগুলো জিনিস রাখা আছে যারা শিখেছে, এবং নাটক যারা শিখেছে আজকে তারা প্রেজেন্ট করবে এবং এটারই আজকে সমাপনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই সাথে ডক্টর অর্পিতা দাস এবং শ্রী জসিম আহমেদের, অর্পিতা দাসের 5টা বই এবং জসিম আহমেদের একটা বই উত্তরসূরি থেকে প্রকাশিত হয়েছে আজকে। তো আজকে আমরা আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত রয়েছেন ডক্টর বিশ্বতোষ চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন তপোধীর ভট্টাচার্য স্যার, উপস্থিত আছেন শান্তনু সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। তো তাদের সবার সমন্বয়ে আমরা বলবো যে আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে সম্পূর্ণ হচ্ছে। একটা অনুষ্ঠান মানে ইন্টার্নশিপ হতে লাগে, তো সেই হিসাবে প্রতিদিন 10টা থেকে বিকেল 4:30 অবধি ক্লাস হয়েছে, ডেইলি 6 ঘন্টা ক্লাস, 10 দিন ধরে ক্লাস হয়েছে এবং এটারই আজকে সমাপ্তি অনুষ্ঠান। এই প্রতিশ্রুতি আমার নিজের কাছে নিজে আমি অঙ্গীকারবদ্ধ, কারণ আমি বিশ্বাস করি শব্দের মধ্যেই বেঁচে থাকা। আমি যতদিন বাঁচব ততদিন আমি শব্দ নিয়েই বাঁচব এবং আজকের এই জন্মদিনে আমি শব্দ দিয়েই আমি নিজেকে আমি পুনর্জন্ম বলে বিবেচিত করছি। আমার প্রথম এখানে আজকের, আমি যদিও এর আগে লেখালেখি আরও অনেক বই বেরিয়েছে আমার, তার মধ্যে আজকের যে প্রথম বইটা সেটা হচ্ছে বসন্তের পর বৃষ্টি। আমার দ্বিতীয় বইটি হচ্ছে হিজল কন্যার ডায়েরি, যেটি সনবিল, পুরো সনবিল এরিয়াটাকে আমি মানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি সনবিল ফাকুয়া গ্রামের মেয়ে, সেই জায়গা থেকে একটা সামাজিক দায়বদ্ধতা বা নিজের যেহেতু পড়াশোনা করেছি আমার একটা দায়বদ্ধতা থেকে যায় আমার কমিউনিটি নিয়ে, আমার সম্প্রদায় নিয়ে লেখালেখি করার। তো সেই দায়বদ্ধতা থেকেই আমার শৈশব, যদি আমি তুলে ধরেছি এখানে আমার শৈশব, কিন্তু কথা হচ্ছে মেনলি আমার একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা, সেটা থেকে লেখা আমার হিজল কন্যার ডায়েরি। এটার আমি ইংলিশ ভার্সন করেছি কারণ আমার মনে হয়েছে শুধুমাত্র আমরা বাঙালিরাই কেন জানবো আমরা সনবিলটাকে, আমরা জানবো পুরো ভারতবর্ষ, ভারতের বাইরে যারা আছেন পুরো বিশ্ব জানুক আমাদের সনবিলের যে কৈবর্ত কমিউনিটির যে জনজীবন, যে কাহিনী, যে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।